তাকে এমনভাবে অন্যায় সংগঠিত হয়েছিল, সে সুসাইড করতে বাধ্য হয়েছিল। কিন্তু এত বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর রোহিত ভেমুলার সাথে যারা অন্যায় করেছিল, সুসাইড করতে বাধ্য যারা করারও রোহিত ভেমুলাকে, তারা এখনো দোষী সাব্যস্ত হলো না, বা রোহিত ভেমুলার পরিবারও এখনো ন্যায় ইনসাফ পেল না। দিল্লিতে যাবেন, নাজিবের নাম আমরা ভুলে যাচ্ছি না। আমাদের রাজ্যে সকাল বিকেলে আমরা এখন দেখছি সিবিআই দেখছি, এর এখানে রেট হচ্ছে, ওখানে রেট হচ্ছে, ভালো কথা, যারা অন্যায় করেছে রে, কিন্তু সাকসেস রেট দেখতে গেলে নাজিবের দিকে যেতে হবে। 6 বছর অতিবাহিত হয়ে গেল, 7 বছর চলছে, সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে যে নাজিব কোথায় আছে খুঁজে বার করো। এখনো পর্যন্ত সিবিআই নাজিবকে খুঁজে তার মায়ের কাছে পৌঁছাতে পারলো না। তার মা আজও অপেক্ষায় আছে নাজিব কবে ফিরে আসবে। আপনি একটু রাজ্যে আসুন, আমাদের রাজ্যে খড়গপুর আইআইটিতে অসমের ফাইজান নামে এক ছেলে এখানে এসেছিল। আমি তার মায়ের সাথে কথা বলেছি, তাকে হত্যা করা হয়েছে। প্রথমে তো এড়িয়ে যাচ্ছিল, পরবর্তীতে এটা নিয়ে কলকাতা হাইকোর্টে কেসও হয়েছে, কেস চলছে। আমি তার পরিবারের সাথে কথা বলে জানতে পারলাম আমাদের রাজ্য সরকার তার পরিবারকে সেই অর্থে সহযোগিতা করছে না। রাজ্য সরকার যদি সহযোগিতা করে তাহলে যে ওই আইআইটিতে যে অন্যায় সংগঠিত করেছিল, যাদের দ্বারা হয়েছিল, তাদের বিচার হবে এবং ওই আসামের ওই মাও ইনসাফ পাবে, নাই পাবে। কিন্তু দুঃখের বিষয়, সেখানেও রাজ্য সরকারের ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি। বিগত বছরে আমরা দেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপ নামটা, হ্যাঁ স্বপ্নদ্বীপ, নীল হয়ে গুলি যেত, স্বপ্নদ্বীপ। আমি পরিবারের কাছে গিয়েছিলাম, বাবা মার সাথে কথা বলেছি, মুখ্যমন্ত্রী অনেক কথা বললেন। আমি তো ভেবেছিলাম হয়তো এরপরে আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে র্যাগিং মুক্ত হয়ে যাবে। রাজ্য সরকার যে তৎপরতা দেখাচ্ছিলেন, মমতা ব্যানার্জি যে তৎপরতা দেখাচ্ছিলেন, ভাবলাম এবার হয়তো তড়িঘড়ি ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, যারা দোষী তারা শাস্তি পাবে। কিন্তু কয়েকটা দিন, যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা নামকরা বিশ্ববিদ্যালয়, ওখানে এই ঘটনা ঘটেছে, যদি তৎপরতা না দেখায় সুশীল সমাজ হয়তো মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে নেমে যেতে পারে। যদিও সুশীল সমাজ এখন শীত ঘুম দিচ্ছেন, তাদের কথা না বলাটাই ভালো। তারপরেও বলছি, যদি নেমে যায় তাহলে ওনার সরকার চাপে পড়বে। তড়িঘড়ি যে সমস্ত নির্দেশনা দিলেন, কিন্তু কি দেখলাম, এতদিন অতিবাহিত হয়ে যাবার পরেও ওই সেই কেসের প্রোগ্রেস কোথায়, কোন জায়গায় আছে, একটু জানলে দেখা যাবে সেই আস্তে আস্তে ঠান্ডা ঘরে চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে একের পর এক, কি দেশে দেখুন, সারা দেশের কি আমাদের রাজ্যে দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যারা পিছিয়ে বর্গের আছে, মেধাযুক্ত যারা, তাদেরকে আমার মনে হয় যেন টার্গেট করা হচ্ছে। উত্তম মার্ডির কথা আপনারা শুনেছিলেন, মালদায় একজন আদিবাসী সমাজের আমার ভাই, সে যাদবপুরে চান্স পেয়েছিল। যাদবপুরে স্বপ্নদ্বীপের ঘটনাটার জন্য তার পরিবার বা বিশেষ করে তার মা অনুরোধ করলো তার একে যে যাদবপুরে যেতে হবে না, এই ধরনের ঘটনা ঘটেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াশোনা করো। মেধাযুক্ত ছেলে, মাস্টার্স এখানে করার জন্য গিয়েছিল, তার সাথে যে অন্যায় হয়েছে, তাকে র্যাগিংয়ের যে শিকার হতে হয়েছে, সে বাড়িতে এসে সুসাইড করেছে। কিন্তু দুঃখের বিষয়, তার কেসের প্রোগ্রেস কোথায়, সেও যেন ঠান্ডা ঘরে চলে যাচ্ছে, একের পর এক চলে যাচ্ছে, কোনো কথা নাই। মালদার এক ছেলে রাজারহাটে এসেছিল, নিউ টাউনে নিটের কোচিং নিতে, দুষ্কৃতীদের দ্বারা সে অপহৃত হচ্ছিল প্রথমে। কিন্তু দুঃখের বিষয়, তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার পরিবারের লোকজন প্রশাসনের সাথে যোগাযোগ করলো, প্রশাসন এক প্রকার এড়িয়ে যাচ্ছিল। হয়তো আমরা অনেকে জানি না, আমাদেরকে প্রশাসন যেভাবে বলে আমরা অনেকে বুঝি, তবে সব প্রশাসনে আমি বিরোধিতা করছি না। কিন্তু ও ক্ষেত্রে যেটা হচ্ছে বলছি, সে ওর সাথে যেটা হয়েছিল, পরিবারের সাথে যেটা হয়েছিল, ওর পরিবারকে বলেছে 24 ঘন্টা হয়নি, এখন মিসিং ডায়েরি করা যাবে না।
কিন্তু আমিও জানতে চাই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের বন্ধুদের কাছে যে 24 ঘন্টার আগে মিসিং ডায়েরি করা যায় না, এই ধরনের কোনো প্রভিশন থাকলে অন্তত আমাকে বলবেন, আমি গিয়ে ওই মালদার ওই তার বাড়িতে গিয়ে তার পরিবারকে অন্তত বলে আসব। সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া, পুলিশ যে যা হচ্ছে হোক, পরে কিছু হলে সেটা দেখে নেবো, এরকম একটা মনোভাব থাকার ফলে কি হলো, ওই ছেলেটাকেও হত্যা করা হলো। যারা মূল হোতা তাদের মধ্যে কতজন অ্যারেস্ট হয়েছে খোঁজ নিলে দেখা যাবে, বা দেখুন আপনারা, সেটাও ঠান্ডা করে পাঠিয়ে দিচ্ছে। একের পর এক ছেলে, মেধাযুক্ত ছেলেগুলোকে সুকৌশলে তাদেরকে হত্যা করা হচ্ছে। আর আমরা এই বছরে একটা দিন আসবে, শহীদ দিবস পালন করছি। অবশ্যই আমরা এর প্রতিবাদ করব, বিরোধিতা করব, কিন্তু আমাদেরকেও সোচ্চার হতে হবে। শুধুমাত্র বছরে একটা দিন নয়, র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার আওয়াজ আমাদেরকে তুলতে হবে। আইন আছে, বাস্তবায়ন হচ্ছে না। হোস্টেল আছে, যাদবপুরের কথা বলছি, যে ওয়ার্ডেন থাকার কথা, ম্যানেজমেন্টে যাদের থাকার কথা, সেই পোস্ট খালি হয়ে পড়ে আছে। কি হচ্ছে ওখানে, সিনিয়র দাদাদের হাতে ওইগুলো দায়িত্ব যাচ্ছে, বা যখন সিনিয়র দাদাদের হাতে পড়ছে, সিনিয়র দাদারা জুনিয়রদের সাথে অনেক ক্ষেত্রে এমন আচরণ করছে, এই স্বপ্নদ্বীপের মতো ঘটনা ঘটে যাচ্ছে। তাই আজকে এই দিনে যারা আনিসকে হত্যা করেছে, আনিস খানের আমরা শহীদ দিবস পালন করছি, সাথে এটা আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা নতুন করে আর আনিস বা স্বপ্নদ্বীপের মতো কারো পরিবার না আর বঞ্চিত হয়, এবং যত দ্রুত সম্ভব এদের পরিবারগুলোর ন্যায় ইনসাফ পায়, তার লড়াই আমাদেরকে থাকতে হবে। মাত্র কয়েকটা বছরের ঘটনা, কয়েকটা বছরে এত কটা ঘটনা ঘটে গেল, কিন্তু রাজ্য সরকার দেখুন, যখন ঘটনা ঘটে তড়িঘড়ি যে কথাগুলো বলে, খুব মিষ্টি মিষ্টি লাগে, আমরা বিশ্বাস করে ফেলি। কিন্তু বাস্তবে দেখুন, কামদুনি থেকে শুরু করে আনিস পর্যন্ত, কামদুনিতে ছুটে গিয়েছিলেন মাননীয়া, সেখানে গিয়ে কি বলেছিল, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে 1 মাসের মধ্যে সব হয়ে যাবে। 1 মাস তো দূরের কথা, 10 বছর পরে দেখলাম কি বেশ কিছুজন বেকসুর খালাস হয়েছে, কারো কি যাবজ্জীবন হয়েছে। কিন্তু প্রশ্ন আমার এখানে, যদি যারা 10 বছর পরে বেকসুর খালাস হলো, তাদের জীবন থেকে 10টা বছর কেন কেড়ে নিল রাজ্য সরকার? আর যদি তারা দোষী হওয়ার পরে এতদিন পরে তাদেরকে নির্দোষ কেন করলো? এর মধ্যে কি আছে এটাও আমাদেরকে জানতে হবে। এই বিষয়টা রাজ্য সরকারকে ক্লিয়ার করতে হবে। একাধিকবার আয়ো চেঞ্জ হয়েছে, একাধিকবার যারা কোর্টে রাজ্য সরকারের হয়ে মামলা করছেন তাদেরকেও চেঞ্জ করা হয়েছে। কারণটা কি? আর আনিসের দেখে ফিরে আসুন, আনিসকে কেন হত্যা করা হলো, কি কারণটা ছিল আপনারা কি কেউ জানেন? এসআইটি সিট গঠন করে দিয়েছিল, তো সিটের টপে কাকে বসিয়ে রেখেছিল? জ্ঞানবেন সিং। উনি সম্মানীয় অফিসার, সম্মান জানিয়ে বলছি, কিন্তু ওনার নামে এমন অভিযোগ আছে আমি ভরসা করতে পারছিলাম না। সেই সময় বলেছি, আজকেও বলছি, রিজওয়ান হত্যাকাণ্ড হয়েছিল, জানেন আপনারা, হত্যা হয়েছিল। সেই সময়ে জেনে অন্যতম অপরাধী হিসাবে মমতা ব্যানার্জি যার নাম বলতেন, তাকে আনিসের হত্যার বিচার করার জন্য টপে বসিয়ে রেখেছে। বিচার পাবে? বিচার পেয়েছে? একবার নয়, দুবার পোস্টমর্টম করতে হলো, এখনো বিচার পায়নি। আর কবে পাবে আমি আশা করছি না। যদি এভাবেই চলে কবে পাবে আমি আশা করছি না। ভোটের সময় আসবে, একটু মায়া কান্না কাঁদবে, সংখ্যালঘুদের থেকে শুরু করে সংখ্যাগুরুদের কথা অনেক বলবে, ভোট মিটে যাবে, সব ভুলে যাবে, ঠান্ডা ঘরে চলে যাবে। তো আনিসের অপরাধটা কি ছিল? আনিস যেখানেই অন্যায় সংগঠিত হতো সেখানে গিয়ে সে প্রতিবাদ করতো, তার যতটুকু ক্ষমতা আছে বা যতটা ক্ষমতা আছে সেই নিরিখে। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাগনানে এক নাবালিকার মেয়েকে অপহরণ করেছিল, তাকে খুন করেছিল, এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে সিএ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সে প্রতিবাদ করত। কর্ণাটকে যখন হিজাব নিয়ে বিজেপি সরকার হিজাবেরকে ব্যান করতে চেয়েছিলেন, সেই সময় কিন্তু আনিসও বেশ কিছু পোস্ট করেছিল, সেটাই আনিসের কাল হয়ে দাঁড়িয়েছিল। সিট যে রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্টে,
সেই রিপোর্ট যদি আপনারা দেখেন, জানি না পাবলিক ডোমিনে কবে আসবে, সেখানে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সেখানে কোন কারণে আনিসকে হত্যা করা হয়েছিল। হত্যা তো এরা বলছে না, কিন্তু ওই রাতে যে পুলিশ গিয়েছিল কেন, কারণটা যদি জনমানুষে নিয়ে আসে অ্যাডভোকেটেরা, তাহলে বুঝতে পারবেন মমতা ব্যানার্জির সরকার বা মমতা ব্যানার্জির মনে কতটা হিংসা পুষে রেখেছে। ওর অপরাধটা ওই দিনকে কেন গিয়েছিল পুলিশ, যে কর্ণাটকে যে ঘটনা ঘটেছে তাকে নিন্দা জানিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিল। হুগলি রুরালের এসপির নির্দেশে, অ্যাডিশনাল এসপির নির্দেশে ওই রাতে পুলিশ এসেছিল, তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে। এটাই কারণ। সে ওখানে বিজেপির বিরোধিতা করেছে কেন, সে পোস্ট করেছে কেন, এই জন্য তাকে এই শাস্তি ভোগ করতে হলো। তো আমরা কোন রাজ্যে বসবাস করছি? সে খুন হয়ে যাওয়ার, হত্যা হয়ে যাওয়ার, শহীদ হয়ে যাওয়ার বেশ কিছুদিন তো নীরবতা পালন করছিলেন মমতা ব্যানার্জি মহাশয়া, কোনো কথা বলছিলেন না। তারপরে তিনি তার নীরবতা ভঙ্গ করলেন, পরে তিনি বরখাস্ত করলেন, সিট গঠন করে দিচ্ছি, সিটের টপে বসালেন জ্ঞানবান সিং মহাশয়কে, সেখানে আরো দুটো অফিসার দিলেন, কিন্তু ভিজিট করতে জ্ঞানবান সিং গেলেন না। কাকে পাঠিয়েছিলেন? মেরাজ খালিদ সাহেব নামে এক অফিসারকে। এই যে নোংরা রাজনীতি মমতা ব্যানার্জির, আমাদেরকে ভাবতে হবে। ঘটনাচক্রে আনিস খান হচ্ছে সংখ্যালঘু পরিবারের সন্তান, সেই জন্য কনফিডেন্স নেওয়ার জন্য, মানুষকে নাটক করে বোকা বানানোর জন্য জ্ঞানমান সিংকে না পাঠিয়ে মেরাজ খালিদকে পাঠালো, এটার জন্য যে হয়তো ও মুসলমান, তুমি মুসলমান অফিসার আসছে বিচার পাবে। কিন্তু আপনাদের বলে রাখি যে আমরা অফিসারকে অফিসার হিসাবেই দেখতে চাই, তার ধর্মীয় পরিচয় আমাদের জানার দরকার নেই। কিন্তু মমতা ব্যানার্জি হিংসার রাজনীতি, নাটকের রাজনীতির জন্য ওখানে মেরাজ খালিদ সাহেবকে পাঠিয়ে কিছুটা হলেও ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করেছে। আর আমাদের মধ্যে যারা আবেগপ্রবণ আছেন, হয়তো মেরাজ খালিদ, আনিস খান, এবার হয়তো বিচার পেয়ে যাবে আনিস। কি হলো? আমি ওই সময় বলেছিলাম আমাদের রাজ্য কমিটির কিছু নেতৃত্বদেরকে, ওই আর বিচার পাওয়ার হতে গেলে দুষ্কর আছে, মমতা ব্যানার্জি যা খেলা খেলছে, কারণ ও ওখানে জ্ঞানমান সিংকে না পাঠিয়ে ও ভাই ভাই দেখাতে যাচ্ছে, ভাইচারা দেখাতে চাইছে। এই নোংরা রাজনীতির ফাঁদে আমাদের পড়লে হবে না, এ তো নাটক হয়েছে। নাহলে আজকে 2 বছর অতিবাহিত হলো, 2024 চলছে, এখনো পর্যন্ত ওই কয়েকটা সিভিক ভলেন্টিয়ার ছাড়া, যদিও তারা শুনছি জামিন পেয়ে গেছে, দুটো সিভিক ভলেন্টিয়ার তো যায়নি, গিয়েছিল তো ওখানে আরো পুলিশের অফিসার বা যাদের নির্দেশে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ, তাদের মধ্যে কতজনকে অ্যারেস্ট হয়েছে। আমি তো মিথ্যা বলতেই পারি, আপনারা জানেন, একটু আনিসের পরিবারকে জিজ্ঞাসা করুন, জানতে পারবেন আপনারা যে কি অন্যায় হয়েছে, বা যে অন্যায়টা হয়েছে এখন কজনকে অ্যারেস্ট করেছে, খোঁজ নিলে দেখা যাবে। ওই কয়েকজনকে সেই সময় দেখিয়েছে মানুষ, যে বাংলার মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটির এক ছাত্রের সাথে যে অন্যায় হয়েছে, তার ধর্মীয় পরিচয় না দেখে, তার জাত কি, তার বর্ণ কি না দেখে বাংলার মানুষজন রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করছিল, বাংলার রাজনীতি উত্তাল হয়েছিল, মমতা ব্যানার্জি ভয় পেয়েছিলেন। তড়িঘড়ি এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, ঠান্ডা করার জন্য মেরাজ খালিদ সাহেবকে ওখানে পাঠিয়ে দিয়েছিলেন, অতটুকুই। আর আপডেট কি? আর আপডেট নাই। ওনার ফেভারিট ছাত্র ছিল আনিস খান, ওনার ফেভারিট ছিল, কিন্তু ফেভারিট এখন যে বিচার পেল না, সেটা কি এখন ওনার মনে পড়ছেন না? ওনার কি এখন আর মনে পড়ছে না যে আনিস নামে এক ছেলে ছিল, হাওড়া জেলার আমতাতে বাড়ি, তার পুলিশ পাঠিয়ে ওকে হত্যা করা হয়েছে, যারা গিয়ে হত্যা করলো তাদের বিচার হওয়া দরকার। 1 মাস তিনি টাইম চেয়েছিলেন, 1 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এটা কি মনে পড়ছেন না? আমার মনে হয় তো মনে ওনার পড়ে সকাল বিকেল, কিন্তু উনি যে বিগত দিন থেকে যেটা প্র্যাকটিস করে আসছে সেটাকে তিনি কন্টিনিউস রাখতে চান। ক্ষমতায় আসার আগে বলেছিলেন 6 মাসের মধ্যে শিল্প করে দেব, 12 বছর পার হয়ে 13 বছরের দিকে এগিয়ে যাচ্ছে এই সরকার, একটা সেফটি পিন তৈরির কারখানাকে এখন উদ্বোধন করতে পারলো না, নতুন শিল্প আনতে পারলো না। বছর বছর শিল্প সম্মেলন করছে, শিল্প সম্মেলন নামে মৎস্য হচ্ছে,
শিল্প সম্মেলনের শেষে ডেটা দিচ্ছে কত হাজার কোটি টাকা ইনভেস্ট হবে, কিন্তু পরের বছরে শিল্প সম্মেলনের শুরুতে বলছে না বিগত